নীলাঞ্জনা, বয়স যার মোটে ৩০-এর কোঠায়, পরনে হালকা সুতি শাড়ি জড়িয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়েছিল। বাইরে থেকে দেখলে মনে হবে যেন কোনো নিপুণ শিল্পী ক্যানভাসে এক শান্ত স্নিগ্ধ প্রতিমা এঁকে রেখেছে। তার চোখে মুখে এক অদ্ভুত মায়াবী স্থিরতা, যা চট করে চেনা যায় না। এই বাড়িতে তার পথ চলার আজ ৭ বছর পূর্ণ হলো। দীপ্তেন্দুর সাথে যখন তার বিয়ে হয়েছিল, তখনও মনে অনেক রঙিন স্বপ্ন ছিল, কিন্তু সময় বড় অদ্ভুত এক জাদুকর। দীপ্তেন্দু একজন অত্যন্ত সফল এবং অতিমাত্রায় ব্যস্ত ব্যবসায়ী। তার দিন কাটে ফাইলের স্তূপে, ফোন কলে আর ল্যাপটপের স্ক্রিনে। সংসারে তার উপস্থিতি আছে, কর্তব্যে কোনো গাফিলতি নেই। মাসকাবাড়ি খরচ থেকে শুরু করে সব দায়িত্ব সে ঘড়ির কাঁটা ধরে পালন করে। কিন্তু যা নেই তা হলো মনের সেই আদিম উষ্ণতা। নীলাঞ্জনা অনুভব করে সে যেন এক বিশাল প্রাসাদের সুসজ্জিত আসবাবপত্র মাত্র, যার কোনো নিজস্ব কণ্ঠস্বর বা অনুভূতির মূল্য নেই। এক ছাদের নিচে থেকেও দীপ্তেন্দুর সাথে তার দূরত্বটা এখন আলোকবর্ষ সমান। ঠিক এই বিষণ্ণতার বিপরীতে দাঁড়িয়ে আছে অর্ক, দীপ্তেন্দুর ছোট ভাই, বয়স মাত্র ২৪, স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের ছাত্র। অর্ক একটু অন্যরকম, সমবয়সী ছেলেদের মতো আড্ডা বা হইচই তাকে টানে না। তার শান্ত চোখের গভীরে সবসময় এক প্রগাঢ় কৌতূহল আর একরাশ না বলা কথা লুকিয়ে থাকে। প্রথম অর্ক তার এই নতুন বড় ভাবিকে সির্ফ বৌদি হিসেবেই দেখত, বাড়ির বড় বউ, যাকে শ্রদ্ধা করা যায়, যার হাতের রান্না খাওয়া যায়। কিন্তু যতদিন গড়িয়েছে, অর্কর চোখের সেই চেনা চাউনিটা কেমন যেন বদলে যেতে শুরু করেছে। নীলাঞ্জনার প্রতি তার মনোযোগ এখন আর শুধু পারিবারিক সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। যখন নীলাঞ্জনা নিঃশব্দে সংসারের খাটুনি খেটে যায়, তখন দূর থেকে অর্কর সেই গভীর দৃষ্টি তাকে অনুসরণ করে। অর্ক নিজেও জানে না এই অনুভূতির নাম কি। এটা কি শুধুই মায়া, নাকি নিষিদ্ধ কোনো টান? সে নিজেকে বারবার প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর পায় না। এক অদ্ভুত দ্বিধাদ্বন্দ্বের মেঘ জমতে শুরু করেছে তাদের এই একান্নবর্তী পরিবারের শান্ত উঠোনে। সেদিন রাতটা ছিল শ্রাবণের এক প্রবল বর্ষণমুখর রাত। মেঘের ডাকে আকাশ ভেঙে বৃষ্টি নামছিল শহরের বুকে। ঘড়ির কাঁটায় তখন মাঝরাত পার হয়ে গেছে। পুরো বাড়ির সবাই গভীর ঘুমে মগ্ন। নীলাঞ্জনার চোখে কিছুতেই ঘুম আসছিল না। মনের ভেতরের অস্থিরতা ঢাকতেই হয়তো সে রান্নাঘরের মৃদু আলোর নিচে এসে বসেছিল। চুলায় চায়ের কেটলিটা মৃদু শব্দে ফুটছিল। জানালার বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না চারদিকে। ঠিক তখনই পেছন থেকে একটা চেনা অথচ কিছুটা দ্বিধাগ্রস্ত কণ্ঠস্বর ভেসে এলো। বৌদি, ঘুমাওনি এখনো? নীলাঞ্জনা চমকে পেছনে তাকালো। অর্ক দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে, চুলে সামান্য জলের ফোঁটা। নীলাঞ্জনা নিজেকে সামলে নিয়ে মৃদু হেসে বলল, ঘুম আসছিল না রে অর্ক, তুই এত রাতে জেগে কেন? কিছু লাগবে? অর্ক কিছুটা ইতস্তত করে চায়ের কাপটা টেবিলের উপর রেখে বলল, যদি 1 কাপ কফি বানিয়ে দিতে পারো, খুব মাথা ধরেছে। নীলাঞ্জনা ব্যস্ত হয়ে কফি বানাতে বলল, নিজেও তো বানিয়ে নিতে পারতিস, আমাকে ডাকার কি দরকার ছিল? অর্ক কফির কাপটা হাত বাড়িয়ে নেওয়ার সময় নীলাঞ্জনার আঙুল সামান্য ছুঁয়ে গেল। সে খুব ধীর গলায় প্রায় ফিসফিস করে বলল, তোমার হাতের তৈরি জিনিসের মধ্যে এক অদ্ভুত মানসিক শান্তি থাকে, যা অন্য কোথাও পাই না। খুবই সাধারণ একটা কথা, কিন্তু সেই নিস্তব্ধ মাঝরাতে কথাটি যেন বাতাসে ভারী হয়ে দুলতে লাগলো। রান্নাঘরের বাতাস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। নীলাঞ্জনা কিছু একটা বলতে গিয়েও নিজের ঠোঁট কামড়ে ধরে থেমে গেল। তার হঠাৎ মনে পড়ে গেল ঠিক আগের সপ্তাহের কথা। তীব্র জ্বরে যখন সে বিছানায় ছটফট করছিল, দীপ্তেন্দু তখন এক জরুরি ব্যবসায়িক সফরে শহরের বাইরে। সেই 3টে দিন অর্ক যেভাবে তার মাথার কাছে বসে জলপট্টি দিয়েছে, সময় মতো ওষুধ খাইয়ে দিয়েছে, তা কোনোদিন ভোলার নয়। সেই সেবার মধ্যে কোনো অধিকার বোধের দাবি ছিল না, ছিল শুধু এক নীরব নিঃস্বার্থ মায়া। অর্ক কফির কাপে চুমুক দিয়ে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, জানো বৌদি, কিছু মানবিক সম্পর্ক হয়তো একটু দূরত্ব বজায় রাখলেই সবচেয়ে সুন্দর থাকে, বেশি কাছে এলে তা ভেঙে যাওয়ার ভয় থাকে। নীলাঞ্জনা কিছুটা অবাক হয়ে অর্কর দিকে তাকালো। 24 বছরের একটা ছেলের মুখে এমন জীবনমুখী দর্শন শুনে সে নিজেকে সামলাতে পারল না। বলল, এত বড় বড় কথা বলতে কবে থেকে শিখলি তুই? অর্ক মৃদু এক চিলতে রহস্যময় হাসি হেসে বলল, আমি বলিনি বৌদি,
তোমার ওই ক্লান্ত চোখ দুটো প্রতিদিন এই কথাই বলে। এরপর আর কোনো কথা হয় না দুজনের মধ্যে, কিন্তু সেই রাতের পর থেকে এক অদ্ভুত নীরবতার সুতোয় দুজনে জড়িয়ে গেল, যার থেকে মুক্তি পাওয়া সহজ ছিল না। পরদিন সকালে আকাশ পরিষ্কার হলেও উঠোনে বৃষ্টির জল জমেছিল। ভাঙা উঠোনের সেই জমে থাকা জল পরিষ্কার করার জন্য অর্ক একটা লাঠি হাতে মেঝেটা মুছছিল। নীলাঞ্জনা তখন দোতলার জানালার পর্দাটা সরাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের সে দৃষ্টি বিনিময়, কিন্তু তাতেই যেন দুজনের বুকের ভেতর এক প্রবল ভূমিকম্প হয়ে গেল। অপরাধবোধ নাকি অন্য কিছু, দুজনেই তৎক্ষণাৎ চোখ সরিয়ে ভিন্ন দিকে তাকালো। কিন্তু ভেতরে সেই তীব্র অস্থিরতা আর আড়াল করা যাচ্ছিল না। একটা অদৃশ্য দেওয়াল যেমন তৈরি হচ্ছিল, তেমনি এক তীব্র আকর্ষণ তাদের দুজনকে প্রতিনিয়ত কাছে টানছিল। এদিকে দীপ্তেন্দু সপ্তাহের শুরুতেই এক বড় প্রজেক্টের কাজে ঢাকার বাইরে চলে গেছে। বাড়িতে এখন শুধু অর্কর মা মালতী দেবী, বাবা অবিনাশ বাবু আর ছোট বোন তনিমা। দুপুরবেলা বাড়িটা একদম খা খা করে। অবিনাশ বাবু চশমাটা নাকের ডগায় ঝুলিয়ে বসার ঘরে খবরের কাগজ পড়ছেন। মালতী দেবী দুপুরের খাওয়া শেষ করে একটু চোখ বুজেছেন, আর তনিমা গেছে কলেজে। পুরো বাড়িতে এক থমথমে নিস্তব্ধতা। নীলাঞ্জনা রান্নাঘরে রাতের তরকারি কাটছিল। এমন সময় অর্ক নিঃশব্দে এসে তার পাশে দাঁড়ালো। বলল, বৌদি, বড্ড একা হাতে সব করো, দাও আমি একটু সাহায্য করে দিই। নীলাঞ্জনা বটি থেকে হাত সরিয়ে নিয়ে বলল, তোরে সব করতে হবে না অর্ক, তুই গিয়ে নিজের পড়াশোনা কর। অর্ক তরকারির ঝুড়িটা নিজের দিকে টেনে নিয়ে খুব কোমল স্বরে বলল, তুমি যদি আদেশ করো আমি এই পৃথিবীর সব কাজ করতে পারি। কথাটা অত্যন্ত সাধারণ হলেও অর্কর বলার ভঙ্গি আর তার কণ্ঠস্বরে সেই গভীর আরতি নীলাঞ্জনার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। কেউ কখনো তাকে এত নরম করে, এত গুরুত্ব দিয়ে কোনো কথা বলেনি। এক অজানা ভালো লাগা আর একই সাথে এক তীব্র ভীতি তার সারা শরীরে এক শিরশিরানি অনুভূতি ছড়িয়ে দিল। বিকেলের দিকে আকাশের মুখ আবার ভার হয়ে এলো। কালো মেঘে ঢেকে গেল চারপাশ। নীলাঞ্জনা তড়িঘড়ি করে ছাদে গিয়েছিল শুকোতে দেওয়া শাড়ি আর জামা কাপড়গুলো তুলে আনতে। বাতাসে তার ভেতরে সুতি শাড়ির আঁচলটা উঠছিল, ঠিক যেন খাঁচায় বন্দি কোনো পাখির ডানা ঝাপটানো। ঠিক তখনই ছাদের দরজার সামনে এসে দাঁড়ালো অর্ক। বাতাসে তার চুলগুলো উঠছিল। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে নীলাঞ্জনার দিকে তাকিয়ে রইল। তারপর ধীর পায়ে এগিয়ে এসে বলল, তোমাকে যখনই দেখি বৌদি, মনে হয় এই পুরো অন্ধকার বাড়ির সবটুকু আলো যেন ঈশ্বর তোমার অবয়বের মধ্যে এনে জমিয়ে রেখেছেন। নীলাঞ্জনা ঝট করে মুখ ঘুরিয়ে নিল। শাড়িগুলো ভাঁজ করতে করতে কিছুটা ধমকে সুরে বলল, অর্ক, মুখ সামলে কথা বল, তুই দিন দিন বড্ড বেশি বাড়াবাড়ি করছিস, এসব কথা একদম বলবে না। অর্ক একটুও দমে না গিয়ে বরং আরো এক ধাপ এগিয়ে এসে বলল, আমি কোনো ভুল কিছু বলিনি, সত্যি বলছি। সারাদিনের সমস্ত ক্লান্তি আর অবসাদ তোমার এই শান্ত মুখের দিকে তাকালে এক নিমিষে কর্পূরের মতো উড়ে যায়। ঠিক সেই মুহূর্তে আকাশে এক বিকট শব্দে বজ্রপাত হলো। সেই ক্ষণস্থায়ী আলোয় নীলাঞ্জনা দেখল অর্কর চোখের কোণে এক গভীর অব্যক্ত যন্ত্রণা ভেসে উঠেছে। সেই যন্ত্রণার ভেতর যেমন তীব্র ভালোবাসা ছিল, তেমনই ছিল সমাজ আর সংসারের নিয়মের প্রতি এক চরম ভয়। নীলাঞ্জনা আর সেখানে দাঁড়াতে পারল না। কাপড়গুলো বুকে জড়িয়ে ধরে দ্রুত পায়ে নিচে নেমে এলো। সেদিন রাতে নীলাঞ্জনার চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। বিছানায় এপাশ ওপাশ করে সে ক্লান্ত হয়ে পড়েছিল। একসময় সে উঠে জানালার পাশে এসে দাঁড়ালো। বাইরে চোখ পড়তেই সে দেখলো নিচের উঠোনের আলোটা জ্বলছে। অর্ক একটা কাঠের চেয়ারে বসে হাতে একটা মোটা বই নিয়ে বসে আছে, কিন্তু তার চোখ বইয়ের পাতায় নেই। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। নীলাঞ্জনা নিজেকে আর ধরে রাখতে পারল না। পায়ে পায়ে সে নিচে নেমে এলো উঠোনে। তুই এখনো জেগে আছিস অর্ক? অর্ক চমকে উঠে দাঁড়ালো। তারপর এক চিলতে মলিন হেসে বলল, ঘুম তো আমার চোখ থেকে অনেক আগেই ছুটি নিয়েছে বৌদি, তোমারও কি একই অবস্থা? নীলাঞ্জনা কোনো উত্তর দিল না। অর্ক বলল, তাহলে চলো এই শান্ত রাতে উঠোনে একটু হাঁটি। সেই রাতের প্রহরটা ওদের দুজনের জীবনে এক নতুন মোড় এনে দিল। খুব বেশি কথা হয়নি তাদের মধ্যে, কিন্তু দুজনের নীরবতা যেন একে অপরের ভাঙাচোরা মনের ভেতরের সব গোপন ক্ষত অনায়াসে পড়ে ফেলছিল। দিন যত যাচ্ছিল তাদের সম্পর্কের ভেতরে সেই অদৃশ্য সুতোর টানটা ততটাই শক্ত হচ্ছিল। অথচ তারা দুজনেই খুব ভালো করে জানত এই পথের শেষ সীমানায় কেবলই ধ্বংস আর সামাজিক কলঙ্ক অপেক্ষা করছে। এরই মধ্যে একদিন দুপুরে রান্নাঘরে কাজ করার সময় নীলাঞ্জনার হাত থেকে অসাবধানতাবশত ছুরিটা পিছলে গেল। বুড়ো আঙুলের এক পাশ কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। নীলাঞ্জনার মুখ দিয়ে একটা মৃদু আর্তনাদ বেরোতেই পাশের ঘর থেকে অর্ক প্রায় ছুটে এলো। সে কোনো কিছু না ভেবেই নীলাঞ্জনার রক্তাক্ত হাতটা নিজের দু হাতের মুঠোয় চেপে ধরল। এ কি করলে? এত রক্ত বেরোচ্ছে কেন?
অর্কর গলার স্বর কাঁপছিল। নীলাঞ্জনা হাতটা টেনে নেওয়ার চেষ্টা করে বলল, আরে ছাড়, কিছু হয়নি, সামান্য একটু কেটে গেছে মাত্র। অর্ক তার পকেট থেকে রুমাল বের করে নীলাঞ্জনার ক্ষতস্থানে শক্ত করে বাঁধতে বাঁধতে গভীর চোখ দুটি তুলে তাকালো। সেই চোখে ছিল এক অদ্ভুত হাহাকার। সে বলল, তুমি এই সংসারে সবার সব দায়িত্ব একা সামলাতে সামলাতে বড্ড ক্লান্ত হয়ে গেছো, তাই না নীলা? কেউ কি কখনো তোমার এই ক্লান্তির খবর রাখে? নীলাঞ্জনা স্তব্ধ হয়ে গেল। অর্ক আজ তাকে প্রথমবার নাম ধরে ডেকেছে। আর তার চেয়েও বড় কথা, গত 7 বছরে কেউ কখনো তাকে জিজ্ঞেস করেনি সে ক্লান্ত কিনা। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছে জলের আছড়ে পড়ার শব্দের মাঝে নীলাঞ্জনা খুব নিচু সুরে বলল, অর্ক, তুই যদি এভাবে ছায়ার মতো আমার পাশে থাকিস, আমি হয়তো একদিন সমাজ সংসার সব ভুলে নিজেকেই হারিয়ে ফেলবো। অর্ক নীলাঞ্জনার কাপা হাতটার ওপর নিজের হাত রেখে দৃঢ় গলায় বলল, তুমি যদি হারিয়েও যাও নীলা, এই পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলেও আমি তোমাকে খুঁজে বের করে আনবো। এক মুহূর্তের জন্য চারপাশের সব শব্দ যেন বিলীন হয়ে গেল। দুজনেই মনে মনে বুঝে নিল এই অনুভূতি আর শুধুই দেবর ভাবির স্নেহ বা মায়ায় সীমাবদ্ধ নেই, তা এক প্রকার অবাধ্য ভালোবাসায় রূপ নিয়েছে। রাতগুলো এখন নীলাঞ্জনার কাছে এক একটি অগ্নি পরীক্ষার মতো হয়ে উঠেছে। মাঝরাতে সে